তো আমরা এই বর্তনের তুল্য রোধ, মূল প্রবাহ, এরপর প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট কত, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, এগুলো আমরা বের করা শিখব। তো আমি ফার্স্ট এইগুলো দেখাবো ওই 9-10-এ যেভাবে তোমরা বের করা শিখছো ওই নিয়মে। এরপর মনে করো কিছু শর্টকাট আছে, কারেন্ট ডিভাইডার রুল, তারপর আছে এই ভোল্টেজ ডিভাইডার রুল। এই রুলগুলো দিয়ে আরও শর্টে করা যায়, আমি সেই রুলগুলো লাস্টে এসে দেখাবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তাহলে ফার্স্টে আসো দেখি যে আমার এই সার্কিটের তুল্য রোধ কত। তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার মূল কারেন্ট কোন কোন অংশের ভিতর দিয়ে গেছে, মেইন কারেন্ট। তো চলো দেখি আমরা যে আমাদের মেইন কারেন্ট কোন কোন অংশের ভিতর দিয়ে গেছে। তো আমরা জানি যে মেইন কারেন্ট ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বের হয়। তাহলে এখান থেকে বের হলো মেইন কারেন্ট আই, এই কারেন্ট 4-এর ভিতর দিয়ে গেল, এখানে আসলো। তাহলে এখানে এসে কারেন্ট দুইটা অংশে ডিভাইড হলো। তাহলে একটাকে আমরা দিচ্ছি I1 আর একটাকে আমরা দিচ্ছি I2। এখন দেখো এই আয়ন কারেন্ট আর ডিভাইড হয় নাই, সে কিন্তু 6 ওহমের ভিতর দিয়ে চলে গেল। আর এই যে I2 কারেন্ট আসছে সেও আর ডিভাইড হয় নাই, সেও 1 ওহমের ভিতর দিয়ে চলে গেল। তাহলে আমাকে বলো তো এই যে 2 আর এই 1, এই যে 2 আর এই 1, এই দুটা রোধ কোন সমবায়ে আছে? অবশ্যই শ্রেণী সমবায়ে, কারণ এখানে কারেন্ট তো আর ডিভাইড হয় নাই। এই যে I2 কারেন্ট সে তো এই পথ দিয়ে এসে এখানে চলে আসছে, সে তো আর ডিভাইড হয় নাই, ফলে 2 ওহম আর 1 ওহম এটা শ্রেণীতে আছে। তাহলে 2 আর 1 মিলে হলো 3। এই 3-এর সাথে এই 6 বলো তো কোন সমবায়ে আছে? সমান্তরালে। কেন? কারণ এখান থেকে যে কারেন্ট আসছিল সেই কারেন্ট এখানে এসে দুইটা অংশে ভাগ হয়ে গেল। তাহলে অবশ্যই এই 6 আর এই 3 এটা আছে সমান্তরাল সমবায়। তাহলে তুল্যরোধ কত দাঁড়ালো? এইটুকু অংশ আমরা একটু বের করে ফেলি। তাহলে আমাদের সমান্তরালে তুল্যরোধ বের করার ফর্মুলা কী ছিল? 1/R1, তো আমি R1-কে 6 ধরলাম, প্লাস 1/R2, R2-র মান হচ্ছে 3, এটার ইনভার্স, এই তো। তো এটা করলে আসবে আমাদের 2। দেখো এটা এভাবে না করে একটু শর্টে করা যায়, এটা শিখে রাখো। দুইটা রোধ আমরা এভাবে করব না, এটা আমি কেটে দিই। দুইটা রোধ যদি সমান্তরালে থাকে সেই ক্ষেত্রে তুল্য রোধ দ্বারায় ওই দুটা রোধের গুণফল বাই ওই দুটা রোধের যোগফল। তাহলে 6-এর সাথে 3 হবে গুণ, আর নিচে 6-এর সাথে 3 হবে যোগ। তাহলে 18/9, তার মানে আসলো 2 ওহম, ঠিক আছে? তাহলে আমার এইটুকু অংশের মধ্যে তুল্যরোধ বের হলো 2। আচ্ছা, এই 2-এর সাথে এই 4 বলো তো কীভাবে আছে? শ্রেণীতে, তাই না? আমি যদি এইটুকু অংশটা আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো ব্যাপারটা এমন যে এই যে আমাদের 4 আর এইখানে আমাদের ছিল 6, এইখানে আমাদের ছিল 3, এই পুরো অংশটা মিলে হয়ে যাচ্ছে 2। তাহলে এটাকে আমি কেটে দিই, এই অংশটা মিলে আমার হয়ে যাচ্ছে 2। তাহলে দেখো এই 4 আর এই 2 এরা আছে শ্রেণীতে। তো এইটুকু অংশের কাজ শেষ। এবার আমরা পরবর্তীতে আসি। তাহলে 4 আর 2 মিলে 6 আসলো। তাহলে এটা আমি লিখে ফেলি, 2 তার সাথে যুক্ত হলো 4 মিলে আসলো আমার 6। এইটুকু অংশের কাজ আমার শেষ। এইবার দেখো, তো সেই কারেন্ট আবার এখানে মিলে গেল, I1 প্লাস I2 মিলে আবার মেইন আই হলো। এখন কথা হচ্ছে এই পোর্শনের ভিতর থেকে কারেন্ট কিভাবে যাবে? দেখো এখানে এসে কারেন্ট দুইটা রাস্তা পাচ্ছে, একটা রাস্তা এই আর একটা রাস্তা এই। তো আমার এই যে রাস্তা, এই রাস্তার ভিতরে কিন্তু কোনো রোধ নাই, বাট আমার এই পাশ থেকে ঘুরে যে রাস্তাটা দাঁড়াচ্ছে এই রাস্তার ভিতর থেকে কিন্তু রোধ আছে। তো তুমি মনে রাখবে কনসেপ্ট, কারেন্ট সবসময় সেই পথ থেকেই যেতে চায় তার যেই পথে কোনো বাধা থাকে না সেই পথ। এখন মনে করো যদি আমার কম্পালসারি যে আমাকে রোধ
পড়ে গেছে, আমাকে আসতেই হবে, আর কোনো ওয়ে আমার নাই, তো সেক্ষেত্রে তো তাকে রোড ক্রস করে আসতে হবে। কিন্তু যদি তার কাছে এমন কোনো রাস্তা থাকে যেখানে অল্টারনেট কোনো ওয়ে আছে, যে না আমি রোদের ভিতর থেকে আমার যাওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না, তাহলে দেখা যায় কারেন্ট ওই পথ থেকে চলে আসে। চলো একটা এক্সাম্পল দিই। ধরো এই একটা বর্তনী, বলো তো দেখি এই বর্তনীর তুল্য কত? এটা কিন্তু খোলা না, এটা জয়েন্ট আছে, মানে এটা ব্যাটারির সাথে এইভাবে কানেক্টেড আছে ধরে নাও। বলো তো এই বর্তনীর তুল্যরোধ কত? এই বর্তনীর তুল্যরোধ কিন্তু 6 না। দেখো এখান থেকে মেইন কারেন্ট আসবে, এসে এসে দেখতেছে যে আমার কাছে দুইটা রাস্তা আছে, এই যে রাস্তা, এই রাস্তায় আমার রোদ পড়ে যাচ্ছে, কিন্তু উপরের যে রাস্তাটা আছে দেখো, এই রাস্তায় তার কোনো রোদ থাকতেছে না। ফলে কারেন্ট কি করবে, তার সম্পূর্ণ কারেন্ট প্রবাহ এ পাশ থেকে আসবে, যেহেতু তার অল্টারনেট একটা ওয়ে আছে, সেই পাশ থেকে চলে আসবে। এখন দেখো তার টার্গেট তো মাইনাসে ফিরে আসা, কারেন্টের কাজ প্লাস থেকে বের হয়ে মাইনাসে আসা। এখন কিন্তু তার কাছে আর কোনো অল্টারনেট ওয়ে নাই, ফলে সে বাধ্য যে তাকে 2 ওহমের ভিতর দিয়ে ক্রস করে আসতেই হবে। ফলে এই সার্কিটের তুল্যরোধ হবে শুধু 2। যেহেতু এই রোধগুলোর ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় নাই, ফলে এই রোধগুলো অকার্যকর, এটা আমরা হিসাব করব না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অংশটুকুর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই অংশটুকুর ভিতর দিয়ে, তাহলে আলটিমেটলি এই রোডটাকে আমরা কেটে দিব। ঠিক আছে, আচ্ছা। এখন তুমি বলতে পারো যে এই পাশের অংশটুকুর কি হবে? দেখো এখানে আবার আরেকটা কনসেপ্ট, যে এটা কিন্তু আমাদের খোলা বর্তনী, খোলা বর্তনী থেকে কারেন্ট কিন্তু কখনো যায় না। বলতে পারো কেন? কারণ তুমি বলো কারেন্টের উদ্দেশ্যটা কী? কারেন্টের উদ্দেশ্য সে প্লাস থেকে বের হবে এবং সে অবশ্যই ব্যাটারির মাইনাস প্রান্তে ফিরে আসবে। তো আমি যদি এখান থেকে কোনো কারেন্ট পাঠাই, এই কারেন্টের আর কি কোনো সম্ভাবনা আছে যে আমার এই ব্যাটারির মাইনাসে ব্যাক করবে? না, কোনো সম্ভাবনা নেই। ফলে এই পাশ থেকে আসলে কোনো কারেন্ট যাবে না। আর আমি আগেই বলছি যে এই রোধের ভিতর দিয়ে কারেন্ট গেল না, সেই রোধটা হয়ে যাবে অকার্যকর, মানে এখানে 4 এবং 2 কাটা পড়বে, বুঝছো? তাহলে যেটা দাঁড়ালো, এই কারেন্ট এই পাশ থেকে এসে এ পাশ থেকে এসে ব্যাটারির মাইনাসে চলে এসে বর্তনী পূর্ণ করবে। তাহলে আমাদের তুল্য রোধ আলটিমেটলি 6ই দাঁড়াচ্ছে, আর কোনো রোধ আসলে কাউন্টে আসে নাই। ঠিক আছে, তো চলো আমরা এবার মেইন কারেন্ট বের করে ফেলি। মেইন কারেন্ট আই সমান, ফর্মুলা ছিল ই বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস ছোটো আর, এটা ছিল আমাদের মেইন কারেন্টের ইকুয়েশন। তো আমাদের ইএমএফ এর মান এখানে 12 ভোল্ট দেখা যাচ্ছে, আর তুল্য রোধ আমরা বের করছি 6, আর অভ্যন্তরীণ রোধ তো এখানে আমি দিই নাই, তাহলে এটা 0, তাহলে মেইন কারেন্ট দাঁড়াচ্ছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই কনসেপ্টটা আমি আরেকটু ক্লিয়ার করে দু একটা এক্সাম্পল দিই, যে এই যে কনসেপ্টটা, যে কারেন্ট খোলা পথে যে যাবে না, তার একটা এক্সাম্পল। চলো একটা এক্সাম্পল দিই। ধরো যে এরকম একটা বর্তনী, এই একটা বর্তনী, এটা ব্যাটারি, এইটার একটা ব্যাটারি, এটা। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এখানে একটা রোধ আছে 2 ওহম, এই 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কত? এইখানে রোধগুলোর মান 3, এইখানে দিলাম 10 ভোল্ট। তাহলে এখানে দেখতে হবে এই 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কত, বলো তো দেখি কত হবে। চলো দেখি। তাহলে আমরা কোন সেল থেকে কারেন্ট যাবে সেটা একটা প্রশ্ন। তো আমি ধরতেছি যে না, এই সেল থেকে কারেন্ট বেরোচ্ছে, তো এখান থেকে মেইন কারেন্ট আসতেছে, দেখো মেইন কারেন্ট আসতেছে, মেইন কারেন্ট আসতেছে, মেইন কারেন্ট আসতেছে। এখন তুমি বলতে পারো মেইন কারেন্ট এসে তো এখানে দুইটা অংশে ভাগ হবে, কিন্তু আসলে না, এই কারেন্ট দুইটা অংশে ভাগ হবে না। বলতে পারো কেন? দেখো আমি বলি, এই কারেন্ট যদি তুমি এখান থেকে ভাগ করো, তো এই কারেন্ট গেল, এই কারেন্ট গেল, আমাকে বলো কারেন্টের টার্গেট কী?
যে প্লাস থেকে বের হয়ে ওই ব্যাটারির মাইনাসে ব্যাক করবে। তাহলে আমি কারেন্ট বেরোচ্ছিলাম তো এই প্লাস থেকে, তাহলে আমার টার্গেট হচ্ছে এই মাইনাসে ব্যাক করা। তাহলে আমার এই কারেন্ট আর কোন পথ দিয়ে এর মাইনাসে ব্যাক করবে তুমি আমাকে বোঝাও। হ্যাঁ, তুমি বলতে পারো কেন, এই যে এই পাশ থেকে গেল, এই যে ঘুরে 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 এই পাশ থেকে আবার আসবে। না, এইটা কখনো হয় না। দেখো, কারেন্ট যে পথ থেকে গেল সেই পথ থেকে সে কখনো ব্যাক করে না। কথা বুঝছো? কারেন্ট যেই পথ থেকে যাবে সেই পথ থেকে সে কখনোই ব্যাক করে না। ফলে যেহেতু তার কাছে অল্টারনেট কোনো রাস্তা ছিল না, ফলে এই কারেন্ট আসলে কি করবে জানো? এই কারেন্ট তার পুরো পথ এভাবে করবে, এইভাবে। সে আসলে এভাবে বের হবে, এই যে এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে সে কিন্তু আর ডিভাইড করবে না, কারণ সে জানে যদি আমি ডিভাইড করি তাহলে আমার ব্যাক করার কোনো সুযোগ নেই। ফলে সে ফুল কারেন্ট এ পাশ থেকে মাইনাস প্রান্তে নিয়ে চলে আসবে। বুঝছো? তাহলে আমি বলতে পারি এই কারেন্ট শুধু এই অংশটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এই অংশটুকুর মধ্যে। তাহলে কারেন্টের ভ্যালু হবে 12/3 আর 3 6, তার মানে 2 ওহম। তাহলে এইটুকু অংশের মধ্যে কারেন্ট কিন্তু টান, আমাদের কাজ শেষ। এবার আমরা একটু এই পাশ থেকে দেখি। তাহলে তুমি বলতে পারো এই ব্যাটারি বলবে যে আমি কারেন্ট দিব, ঠিক আছে, দিল, এই যে কারেন্ট দিল, আসলো। এখন বলো তো দেখি, এই কারেন্ট কি এখানে এসে দুইটা অংশে ডিভাইড হবে নাকি হবে না? মনে হয় তুমি বুঝে গেছো যে কারেন্ট এখানে ডিভাইড হবে না, কারণ এ যদি কারেন্টের পাশে পাঠায় তাহলে দেখো এই কারেন্টের আর কিন্তু কোনো রাস্তা নাই যে সে এই ব্যাটারির মাইনাসেই ব্যাক করবে। কারণ কারেন্টের টার্গেট থাকে আমি যেই প্লাস থেকে বের হলাম আমার সেই মাইনাসে ফিরে আসতে হবে। তাহলে যেহেতু আমি এই ব্যাটারির মাইনাসে আর ব্যাক করতে পারতেছি না, সুতরাং এখান থেকে কোনো কারেন্ট যাবে না। কথা বুঝছো? ফলে যেটা দাঁড়ালো, এই কারেন্ট শুধুমাত্র এই অংশটুকুর মধ্যেই থেকে গেল। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে বলো? যে 2 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। তাহলে এই রোডটা আসলে অকার্যকর। তার মানে আমরা বলবো 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট হবে 0। বুঝতে পারছো? তো এইটা আসলে একটা এক্সাম্পল দিলাম যে কারেন্ট কখনো সেই পথে যায় না যে পথে গেলে সে কখনো ব্যাক করতে পারবে না তার মাইনাসে। ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো এক্সাম্পলটা। তো চলো আমরা এখানে সলভ করি। আমাদের এখানে আরও কিছু কাজ ছিল, যে আমরা পুরো বর্তনীর কারেন্ট বের করব। এক তো আমাদের মূল কারেন্ট বের হলো, এখন আমাদের টার্গেট হবে এই আয়ন বের করা আর এই I2 কারেন্ট বের করা। ঠিক আছে? তো আমরা চিত্রটা আমি আরেকবার একটু আঁকাই, এখানে শর্টে আঁকাই। তো এখনো পর্যন্ত চিত্রটা এমন, এই মেবি চিত্র, যে এখানে 6 2 আর 1। এটা আচ্ছা, এটা তো আমরা 9-10-এ শিখছিলাম যে মেইন কারেন্ট যেখান থেকে ভাগ হয়। তো আমি এই দুটা টার্মিনালের একটু নাম দিই, এটা এ, এটা হচ্ছে বি। তো কারেন্ট যেই দুই প্রান্তে ডিভাইড হয়, যে টার্মিনালে সে ডিভাইড হয়, সেই দুই প্রান্তে আমার ডেল ভি বের করতে হয়। এটা ছিল 9-10-এর নিয়ম। তো চলো আমরা যেহেতু সেই নিয়মে আগে করব, সনাতন নিয়মে, তাহলে আমরা এই এ এবং বি প্রান্তে ডেল ভি বের করবো, যেহেতু কারেন্ট এখানে এসে ডিভাইড হচ্ছে। তাহলে আমাদের ডেল ভি এর ফর্মুলা ছিল I/R। এখানে একটা কথা মনে রাখবে, তুমি যে দুই প্রান্তের মধ্যে ডেল ভি বের করতে চাচ্ছ, এখানে সেই দুই প্রান্তের মধ্যে তুল্য রোধ হিসাব করতে হবে। ঠিক আছে? তাহলে আমার মেইন কারেন্ট ছিল 2। আচ্ছা, মেইন কারেন্ট কেন নিলাম? কারণ এখান থেকে তো আমার মেইন কারেন্টই আসতেছিল। আর এ এবং বি প্রান্ত, দেখো এই দুই প্রান্তের মধ্যে আমার তুল্য রোধ যেন কত ছিল? 3 আর 6 মিলে 2 হচ্ছিল। তাহলে ডেল ভি দাঁড়ালো 4 ভোল্ট। ঠিক আছে? তো আমার কিন্তু বিভব পার্থক্য বের হয়ে গেল এ এবং বি প্রান্তে। ক্লিয়ার? ওকে, এইবার দেখো আমি বের করতে পারবো। তো আমাদের কনসেপ্ট ছিল সমান্তরালে দুই প্রান্তের বিভব পার্থক্য নাকি সেম থাকে। তাহলে
এই যে দুইটা তার, এই যে এই অংশ আর এই অংশ, এরা না পরস্পর সমান্তরালে আছে, তাহলে অবশ্যই দুই প্রান্তের ডেল ভি সেম। তাহলে আই সমান লিখতে পারি ডেল ভি অফ এ বি ডিভাইডেড বাই আর ওয়ান। তাহলে আই টু সমান কি লিখতে পারি, ডেল ভি তো সেম যেহেতু তারা সমান্তরালে আছে, ডেল ভি অফ এ বি বাই আর টু। ওকে, তাহলে ডেল ভি এর মান কত দাঁড়ালো 4। আর আর ওয়ান, আমি আসলে এই 6টাকে আর ওয়ান ধরে নিচ্ছি, আর এই যে 2 এবং 1 এটাকে আমি আর টু ধরে নিচ্ছি, মানে 3 আসলে। তাহলে আর ওয়ানের মান দাঁড়ালো 6। তাহলে দেখো আয়ন বের হয়ে গেছে 2/3 অ্যাম্পিয়ার। আর এই পাশে কত দাঁড়ায়, 4/3 অ্যাম্পিয়ার। তো আমাদের আসলে অঙ্কটা হচ্ছে কি না এটা কিন্তু বোঝা যাবে। আমরা জানি এই দুটা কারেন্ট যোগ করলে আমরা মূল প্রবাহ ব্যাক পাবো। চলো তো দেখি আমরা মূল প্রবাহটা ব্যাক করতে পারতেছি কিনা। 2/3 প্লাস 4/3, তাহলে কত দাঁড়ায়, 4 আর 2 6, 6/3। হ্যাঁ দেখো, আমরা মূল কারেন্টে ব্যাক করে আসতে পারতেছি 2 অ্যাম্পিয়ার। আমাদের মেইন কারেন্ট কিন্তু 2 ছিল, ফলে আমাদের এই সার্কিট সলভ আসলে ঠিক আছে, বুঝছো? তো আমরা তাহলে কী করে ফেললাম, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করলাম। এখন আমরা এত বড় করে অঙ্ক করতে যাব না। দেখো, এই প্রসেসের অসুবিধা হলো তোমার কারেন্ট যেখানেই ডিভাইড হবে সেখানে তোমাকে ডেলফি বের করে নিতে হবে, এই যে ডেলফি। ফলে প্রসেসটা একটু বড় হয়ে যায়। মনে করো এই ম্যাথ যদি এমসিকিউতে দেয় তখন তো সময় নষ্ট হবে, তাই না? তো আমরা ডেলভিকে অ্যাভয়েড করে কারেন্ট বের করা শিখব। এই প্রসেসটাকে বলে প্রবাহ বিভাজক নীতি। তো দেখি, প্রবাহ বিভাজন নীতি, ইংলিশে বলে কারেন্ট ডিভাইডার রুল। তো রুলটা চলো আমরা একটু শিখি। কারেন্ট ডিভাইডার রুলটা কেমন, ধরো দুইটা তার সমান্তরালে আছে, আচ্ছা এই তারের রোধ 2, এই তারের রোধ হচ্ছে 4। আর আমি তোমাকে জানাই দিলাম যে এখানে যে মেইন কারেন্ট আসতেছে সেই মেইন কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার। তাহলে আমার কোশ্চেন দাঁড়ালো আয়ন কত এবং আই টু কত। চলো দেখি। তো আমাদের কারেন্ট ডিভাইডার রুলের ফর্মুলা হলো এমন যে তুমি যখন আয়ন লিখবে তখন এখানে তোমাকে আর টু লিখতে হবে, আর নিচে দুইটা রোধ যোগ করবে, পাশে মূল প্রবাহ লিখবে। ঠিক আছে, এইটা আমাদের ফর্মুলা। তো সহজে মনে রাখার ট্রিক্স কি দেখো, তুমি যেই বর্তনীতে কারেন্ট বের করবে উল্টা তারের রোধ নিবে। মানে আমি তো বের করতে চাচ্ছি এই তারের কারেন্ট যার মান কত I1, তাহলে আমি অপোজিট তারের রোধ নিব। তো অপোজিট তারে কত রোধ আছে 4, তাহলে আমার আর টু এর ভ্যালু বসাতে হবে 4। কথা বুঝছো? তাহলে আর টু এর ভ্যালু আমার 4, আর আর ওয়ানের ভ্যালু কত 2। তো এরকম সহজে মনে রাখার ট্রিক্স এটা, যে যেই তারের কারেন্ট উল্টা তারের রোধ ডিভাইডেড বাই দুইটা রোধের নর্মাল যোগ। ঠিক আছে, বীজগাণিতিক যে যোগ সেই যোগ, ইন্টু বসাবো মেইন কারেন্ট। চলো দেখি একটা এক্সাম্পল দেখি, আমরা এই অংশটা এক্সাম্পলে করি। চলো এটা, তা আমি অংশটা একটু মুছে দিই। চলো এখানে দেখি। তাহলে এই পাশ থেকে ধরো যাচ্ছিল আয়ন, তাহলে আমাদের রুল ছিল যখন আমি আয়ন লিখব উল্টা সার্কিটের রোধ নিব। তাহলে আয়ন এই যে সার্কিট এটার উল্টা বর্তনী কিন্তু এইটা। তো এই বর্তনীতে কত রোধ ছিল 3, নিচে লিখব এই পুরো অংশটার রোধ। তাহলে পুরো অংশটার রোধ হচ্ছে 3 যোগ 6 ইন্টু বসাবো মেইন কারেন্ট। তো আমার মেইন কারেন্টের মান কত ছিল, মেইন কারেন্টের মান ছিল 2। এটা কিন্তু আমরা আগেই বের করে আসছি যে মেইন কারেন্ট আমাদের 2 ছিল। তাহলে দেখো তো আয়ন কত আসে, 6/9, তার মানে 2/3। এবং তুমি ওই যে আমরা আগে যে আয়নটা বের করছিলাম সেটার মানও কিন্তু 2/3 ছিল। ঠিক আছে, ফলে দেখো মিলে গেছে কিন্তু। এবার দেখি I2। তো এখানেই দেখাই I2,
তাহলে I2 কোন বর্তনীতে যাচ্ছে? I2 যাচ্ছে এই পোর্শনে আমাদের I2 যাচ্ছে। তাহলে উল্টা সার্কিটের রোধ, তাহলে উল্টা সার্কিটে আমার রোধ আছে কত বলো? 6। তাহলে উপরে বসাতে হবে 6, নিচে এই পুরো পোর্শনের রোধের যোগফল, বীজগাণিতিক যোগ, নর্মাল যোগ, তার মানে 6 যোগ 2 যোগ 1। আসলে তুমি কিন্তু 2 এবং 1কে একসাথে 3ও লিখতে পারো, একটা রোধ বানায় নেওয়া যায় তো, বুঝছো? ইন্টু হচ্ছে মেইন কারেন্ট, তাহলে মেইন কারেন্ট আমাদের ছিল 2, এই যে বের হয়ে যাবে। তো এইভাবে আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে সার্কিটগুলো সহজে সলভ করতে পারি।